আচ্ছা ভাবুন তো একবার, মারল ইসরায়েল ইরানকে, কিন্তু তার জেরে পাকিস্তান হুমকি দিচ্ছে ভারতকে। অদ্ভুত লাগছে না শুনতে? ঠিক কী কারণে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর এই পরিস্থিতিতে পাকিস্তানকে আমেরিকার দালাল বলে বসলেন? আর এই যে পুরো একটা জিওপলিটিক্যাল চেস গেম চলছে, এর পেছনে ভারতের আসল চালটা কি? চলুন আজ এই পুরো ব্যাপারটা একটু খোলসা করে বোঝা যাক। এই যে পুরো ঘটনাটা, তার মূলে রয়েছে কিন্তু এই একটাই হুমকি। আর এই কথাটা কিন্তু কোনো হাবিজাবি লোকের কথা নয়। এটা বলেছেন ভারতে নিযুক্ত পাকিস্তানের একজন প্রাক্তন হাইকমিশনার আব্দুল বাসেদ। তার এই একটা কথাই কিন্তু পুরো অঞ্চলের ভূরাজনৈতিক সমীকরণকে একেবারে নাড়িয়ে দিয়েছে। তো প্রশ্নটা তো আসেই যে হামলা হলো ইরানে, কিন্তু তার আজ ভারতের গায়ে কেন লাগছে? পাকিস্তান হঠাৎ করে মাঝখান থেকে ভারতকে কেন টার্গেট করছে? এর পেছনে কিন্তু একটা গভীর কৌশল লুকিয়ে আছে, আর আজ আমরা সেটাই খুঁজে বার করব। আচ্ছা, তাহলে গোড়া থেকে শুরু করা যাক। এই আগুনটা লাগলো কোথা থেকে? পুরোটা বুঝতে হলে আমাদের একদম সেই মুহূর্তে ফিরে যেতে হবে যেখান থেকে এই ঝামেলার শুরু। ঘটনাটা হলো, কিছুদিন আগে ইসরায়েল একটা মিসাইল অ্যাটাক করে ইরানের রাজধানী তেহরানে। আর সেই মিসাইলটা গিয়ে পড়ে ঠিক পাকিস্তানের দূতাবাসের কাছাকাছি একটা জায়গায়। যদিও সরাসরি দূতাবাসে আঘাত লাগেনি বা কেউ আহত হয়নি, কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশের দূতাবাস কিন্তু সেই দেশেরই মাটি হিসেবে ধরা হয়। ফলে এই ঘটনাকে পাকিস্তান তাদের সার্বভৌমত্বের ওপর একটা সরাসরি আঘাত হিসেবেই দেখছে। আর এর পরেই পাকিস্তান যে রিয়াকশনটা দিল, সেটা ছিল দেখার মতো। তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ছিল খুবই আক্রমণাত্মক। তারা সোজাসাপটা ভাষায় জানিয়ে দেয়, আমরা কাতার নই, আমরা ওদের নরক দর্শন করিয়ে দেব। মানে পরিষ্কার বার্তা, তারা কোনোভাবেই চুপ করে বসে থাকবে না। তো একদিকে যখন মিসাইলের কথা চলছে, তখন অন্যদিকে শুরু হয়ে গেল কথার লড়াই, মানে ডিপ্লোম্যাটিক যুদ্ধ যাকে বলে। আর এখানেই ভারতের বিদেশমন্ত্রীর একটা মন্তব্য পুরো খেলার মোড়টাই ঘুরিয়ে দেয়। আর ঠিক এই সময়েই ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর এমন একটা মন্তব্য করে বসলেন যা ছিল একেবারে বিস্ফোরক। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে ভারত কেন মধ্যস্থতা করছে না, তখন তিনি বলেন ভারত পাকিস্তানের মতো দালাল নয়। আর তিনি মনে করিয়ে দেন যে সেই 1881 সাল থেকেই আমেরিকা পাকিস্তানকে নিজেদের স্বার্থে ব্যবহার করে আসছে। মানে তিনি বুঝিয়ে দিলেন পাকিস্তান নিরপেক্ষ কোনো দেশ নয়। এখন ভাবছেন তো, জয়শঙ্কর হুট করে দালাল বা আমেরিকা ব্যবহার করছে এই কথাগুলো কেন বললেন? এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে। যেমন ধরুন, সেই ৮০ দশকে সোভিয়েতদের বিরুদ্ধে মুজাহিদিনদের সাহায্য করা, বা ধরুন ২০০০-এর দশকে ওয়ার অন টেররে আমেরিকার প্রধান পার্টনার হওয়া, এমনকি আজকের দিনে আমেরিকার চাপে পড়ে ইসরায়েলের স্বার্থে গাজায় সেনা পাঠাতে বাধ্য হওয়া। এই সব কিছুই দেখিয়ে দেয় যে পাকিস্তানের নীতিতে আমেরিকার প্রভাব কতটা গভীর। তাহলে এত কিছুর পর পাকিস্তানের এই অদ্ভুত হুমকির আসল কারণটা কি? এর পেছনে কিন্তু একটা ঠান্ডা মাথার ক্যালকুলেশন আছে, একটা পুরনো কৌশল যা দিয়ে ওরা ভারতকে চাপে ফেলতে চাইছে। চলুন দেখা যাক সেটা কি। এই খেলাটা বুঝতে হলে আমাদের উত্তর কোরিয়ার দিকে তাকাতে হবে। দেখুন কিম জং উন কি করে। ও জানে যে সরাসরি আমেরিকার সাথে যুদ্ধ করা সম্ভব নয়, তাই ও হুমকি দেয় দক্ষিণ কোরিয়া বা জাপানকে। পাকিস্তানও কিন্তু ঠিক একই ফর্মুলা ব্যবহার করছে। ওরা জানে আমেরিকা বা ইসরায়েলকে সরাসরি কিছু করতে পারবে না, তাই মাঝখান থেকে ভারতকে টার্গেট করে এক ধরনের জিওপলিটিক্যাল ব্ল্যাকমেল করছে। সোজা কথায় মেসেজটা একদম ক্লিয়ার। পাকিস্তান ভারতকে বলছে, দেখো, যদি নিজেদের ভালো চাও আর যুদ্ধ এড়াতে চাও, তাহলে তোমার প্রভাব খাটিয়ে আমেরিকা আর ইসরায়েলকে আটকানোর ব্যবস্থা করো। এটা ভারতকে নিজেদের ঢাল হিসাবে ব্যবহার করার একটা সরাসরি চেষ্টা ছাড়া আর কিছুই নয়। তো পাকিস্তান যখনই ব্ল্যাকমেলের খেলাটা খেলছে, তখন ভারত কি করছে? ভারত কিন্তু এর জবাবে কোনো পাল্টা হুমকি দিচ্ছে না। ভারতের চাল আরও গভীর, আরও দীর্ঘমেয়াদী। ভারত দেশটাকে ভেতর থেকে মজবুত করার এক অন্য খেলায় নেমেছে। ভারতের এই স্ট্র্যাটেজিটা বুঝতে হলে আমাদের একটা শব্দ বুঝতে হবে, জিওপলিটিক্যাল ফল্ট লাইন। এটা আবার কি জিনিস? খুব সোজা। ফল্ট লাইন হলো একটা দেশের ভেতরের ফাটলগুলো, সেটা ধর্ম, জাতপাত, ভাষা বা অঞ্চল নিয়ে বিভেদ হতে পারে। আর বিদেশি শক্তিগুলো ঠিক এই ফাটলগুলোকে কাজে লাগিয়ে দেশের মধ্যে অশান্তি তৈরি করার চেষ্টা করে।
আমাদের দেশের ইতিহাসে যদি ফিরে তাকান তাহলে দেখবেন এই ফাটলগুলো বারবার কাজে লাগানো হয়েছে, কখনো ধর্ম, কখনো জাতপাত, কখনো ভাষা বা কাশ্মীরের মতো আঞ্চলিক সমস্যা, এমনকি দারিদ্র্য, এই সব দুর্বলতাগুলোকে ব্যবহার করে বাইরের শক্তিরা দেশকে ভেতর থেকে দুর্বল করার চেষ্টা করেছে। ভারতের এখনকার স্ট্র্যাটেজি হলো এই ফাটলগুলোকেই এক এক করে মেরামত করে দেওয়া। কিভাবে? যেমন ধরুন, কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দিয়ে রাজনৈতিকভাবে দেশকে আরও এককাট্টা করা, বা জাতীয় শিক্ষানীতির মাধ্যমে সব ভাষাকে সমান গুরুত্ব দিয়ে সাংস্কৃতিক ঐক্য তৈরি করা, আর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশের গরিবি দূর করা। এসব কিছুর একটাই লক্ষ্য, ভেতর থেকে দেশকে ঐক্যবদ্ধ করা। আর এর আসল কথাটা কি জানেন? যখন একটা দেশ ভেতর থেকে জুড়ে যায়, যখন তার ভেতরের ফাটলগুলো আর থাকে না, তখন বাইরের কোনো শক্তি তাকে সহজে ভাঙতে বা ব্ল্যাকমেল করতে পারে না। দেশের এই ভেতরের একতাই ভারতের আসল ঢাল হয়ে দাঁড়াচ্ছে। তো এই যে এত বড় একটা দাবার চাল চালা হলো, এরপর আজকের পরিস্থিতিটা ঠিক কি? দুই দেশের অবস্থানটা কোথায় দাঁড়িয়ে, আর ভবিষ্যতের সমীকরণটাই বা কি বলছে? স্ক্রিনের দিকে একবার তাকালেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে পাকিস্তান, যে এখন বালুচ বিদ্রোহ, টিটিপি সমস্যা, মারাত্মক অর্থনৈতিক সংকট আর পাক অধিকৃত কাশ্মীরের অস্থিরতা নিয়ে জর্জরিত। আর ঠিক তার উল্টো দিকে ভারত, যে কাশ্মীরকে এক ছাতার তলায় এনেছে, যার অর্থনীতি বাড়ছে আর যে তার ভেতরের ফাটলগুলো মেরামত করে বিশ্বে নিজের প্রভাব বাড়াচ্ছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, যেখানে একটা দেশ ভেতর থেকে ভাঙছে আর অন্য দেশটা নিজেকে আরও শক্তিশালী করে তুলছে, সেখানে দক্ষিণ এশিয়ার ক্ষমতার এই যে ব্যালেন্সটা বদলে যাচ্ছে, এটা এই অঞ্চলের ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যাবে? এর উত্তর হয়তো সময় বলে দেবে।